নমস্কার সকলকে। আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ছুটি নামক ছোট গল্পটির সরল ব্যাখ্যা করব, যার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এবং ছুটি গল্পের তিনি নামকরণ করেছেন ব্যঞ্জনাভিত্তিক অর্থের উপর ভিত্তি করে। গল্পের নামকরণ সাধারণত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে। প্রথমত গল্পের প্রধান চরিত্র, দ্বিতীয়ত গল্পের বিষয়বস্তু এবং তৃতীয়ত গল্পের ব্যঞ্জনাভিত্তিক অর্থ। গল্পের বিষয়বস্তু এবং গল্পের প্রধান চরিত্রের উপর যে নামকরণ হয়েছে তার উদাহরণস্বরূপ বলা যেতে পারে ক্লাস 10-এ আমাদের সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প, যার নামকরণ করেছিলেন তিনি গল্পের বিষয়বস্তুর উপর ভিত্তি করে। এবং শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা ক্লাস 10-এর সিলেবাসেই ছিল সিরাজদৌল্লা নাটক, যেই নাটকের নামকরণ করেছিলেন সেই নাটকের প্রধান চরিত্র সিরাজদৌল্লার উপর ভিত্তি করে। আর ক্লাস 10-এই ছিল যেটা প্রথম গদ্য ছিল জ্ঞানচক্ষু, যার লেখিকা ছিলেন আশাপূর্ণা দেবী, এবং সেই গল্পের নামকরণ হয়েছিল ব্যঞ্জনাভিত্তিক অর্থের উপর ভিত্তি করে। এবং আমাদের বর্তমানে যে পাঠ্য গল্প ছুটি, সেই ছুটি গল্পের নামকরণও রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ব্যঞ্জনাভিত্তিক অর্থের উপর ভিত্তি করে নামকরণ করেছেন। যাই হোক, গল্পে দেখা যাক কি রয়েছে। আর এই প্রসঙ্গে বলি যে গল্পটি সাধু ভাষায় লেখা হয়েছে। পুরো গল্পটাই সাধু ভাষায় তিনি পাঠকদের সামনে তুলে ধরেছেন। বলা হচ্ছে, বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। এই গল্পের প্রধান এবং প্রথম চরিত্র ফটিক চক্রবর্তী, যার কথা প্রথমেই পাচ্ছি। তো তার মাথায় হঠাৎ একটা নতুন ভাবোদয় হইল, ভাবের উদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। কি বলছে না, নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাঠ পড়েছিল। তো সে ভাবলো কি যে সেই শালকাঠটা একটা মাস্তুলে রূপান্তরিত করবে। মাস্তুল কথার অর্থ কি? মাস্তুল হচ্ছে কোনো নৌকা বা জাহাজের মাঝখানে পাল টাঙানোর জন্য যে কাঠের দণ্ডটি ব্যবহার করা হয় সেটাকেই মাস্তুল নামে নামকরণ করা হয়। যাই হোক, তো এখানে ফটিক চক্রবর্তী, যেটা কি বালক দলের সর্দার, সে স্থির করলো যে একটা নদীর ধারে যে শালকাষ্ঠ পড়ে রয়েছে সেটাকে তারা মাস্তুলে রূপান্তরিত করবে এবং সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। তো যে ব্যক্তির কাঠ, অর্থাৎ যে ব্যক্তির এই শাল কাঠ আবশ্যককালে, অর্থাৎ তার যখন প্রয়োজন হবে কাঠটা, যখন তার প্রয়োজন হবে কাঠটা তার কোনো কাজে ব্যবহার করার জন্য, তখন তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি ও অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। মানে তারা বোধ করিল, বুঝতে পারলো যে সময় তাহা উপলব্ধি করলো যে সময় আবশ্যককাল, অর্থাৎ যেই সময় এই শালকাষ্ঠের মালিকের কাঠটির প্রয়োজন হবে, সেই সময় তার কতখানি যে বিরক্ত বা কতখানি যে বিস্ময় বা অসুবিধা হবে সেটা বোধ করেই যেন সবাই এই প্রস্তাবে উপলব্ধি, মানে এই প্রস্তাবে তারা সমর্থন করিল যে না, চলো আমরা তাহলে ওটাকে নিয়ে এবার একটা মাস্তুলে রূপান্তরিত করতে পারি। মানে সবাই মিলে সেটাকে একটা অনুমোদন করলো। তো কি বলছে, কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির ওপরে গিয়া বসিল। ছেলেরা তাহার এই রূপ ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। মানে যখন সবাই এবার প্রস্তুত সেই শালকাঠটাকে গড়িয়ে নিয়ে যাবে, সে মতো অবস্থায় ফটিকেরই কনিষ্ঠ অর্থাৎ ছোট ভাই মাখনলাল সেই গুঁড়ির ওপরে এসে বসলো। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হচ্ছে সে এই ব্যাপারে খুব একটা অনুমোদন করছিল না, বা তার এই বিষয়টা বেশ মনোপুত লাগছিল না। তাই সে কি করলো না, তাদের কাজে বাধা দেওয়ার জন্য মানে মাখনলাল গিয়ে সেই গুড়িটার ওপর গিয়ে বসলো। এবং এটা থেকে সবাই একটুখানি বিমর্ষ হলো, মানে তাদের বিষয়টা বেশ ভালো লাগলো, তারা বেশ একটু মনক্ষুণ্ণ হলো বিষয়টা থেকে, তার মাখনের হঠাৎ করে সেখানে গিয়ে বসাটা। তো কি বলছে না, একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। তত্ত্বজ্ঞানী কথার অর্থ হচ্ছে যে
যিনি ভবিষ্যতে কি ঘটবে তার সম্পর্কে একটা আগাম যেন জানতে পারেন, যিনি তত্ত্ব সম্পর্কে যার জ্ঞান রয়েছে। তো এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার্কাবি, এবেলা ওঠ। সে তাহাতে আর একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। সে বলতে কে? অর্থাৎ মাখনলাল। এরূপ স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না। অর্থাৎ কবি বলতে চাইছেন যে মতো অবস্থায় ফটিক তার ভাইকে বলছে যে তুই ওঠ, নালে মার খাবি, এবং যখন সে উঠছে না তখন যেন মনে হচ্ছে রাজ সম্মান যেন মাটিতে মিশে যাচ্ছে। তাই ফটিক মনে করছে যে ভাইয়ের গলা ধরে তাকে সেখান থেকে নামিয়ে দিই, কিন্তু তার সাহস জোগাচ্ছে না। সে যেন সাহস পাচ্ছে না যে ভাইকে সেভাবে প্রহার করে সেখান থেকে সরাতে। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে। পূর্বাপেক্ষা বলতে কি না, পূর্বের অপেক্ষা, অর্থাৎ পূর্বে যে তারা খেলাটা প্রস্তুত করেছিল যেটাকে মাস্তুলে রূপান্তরিত করবে, তার থেকে একটা বড় প্ল্যান, ভালো প্ল্যান এলো ফটিকের মাথায়। যে সে কি প্ল্যান না, মাখনকে মাখনকে নিয়ে প্রস্তাব করিল কি মাখনকে শুধু ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যায়, অর্থাৎ মাখনকে নিয়েই ওই কাঠটা গড়াতে নিয়ে যাওয়া যাক। তাহলে কি হবে, পূর্বের অপেক্ষা একটা ভালো মজাদার একটা খেলার সৃষ্টি হবে। কিন্তু তারা জানতো না এর পরিণতি কি হতে পারে। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, মানে মাখন মনে করলো যে তাকে সবাই মিলে ওই গড়াতে নিয়ে যাবে, সেখানে বসে থাকবে, এখানে তার গৌরব মানে সম্মান আছে। কিন্তু কি হচ্ছে না, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের নাই ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনা আছে তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। অর্থাৎ এই যে পার্থিব গৌরব যে সম্মান, তার পাশাপাশি যে একটা আনুষঙ্গিক মানে সঙ্গানুষঙ্গিক বিপদের সম্ভাবনা আছে, সেটা মাখনের মাথাতে উপস্থিত হয়নি। এবং সেই বাকি বালকের দল যারা সেই খেলায় মত্ত থাকার জন্য উন্মত্ত হয়ে উঠেছিল, তাদেরও মাথায় আসেনি যে এখানে একটা ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। ছেলেরা কোমর বাঁধিয়া ছেলিতে আরম্ভ করিল, মারো ঠেলা হেইয়, সাবাস জোয়ান হেইয়। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব ও তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাৎ হইয়া গেল। আমরা জানি যখন যে কাজটা বেশ একটু কঠিন থাকে, যেমন কি না কোনো ভারী জিনিস তোলা বা ভারী জিনিস ঠেলা বা একটা হিউজ টার্গেট নেওয়া যখন হয়, তখন একটা মানসিক জোর বাড়ানোর জন্য কিছু আওয়াজ সৃষ্টি করা হয়। যেমন আমরা দেখি যে যখন ইলেকট্রিক পোলগুলো পোতা হয়, সে মতো অবস্থায় সেই ইলেকট্রিক পোলগুলোতে গাড়িতে তোলা বা সেগুলোকে স্ট্যান্ড করানোর জন্য যে সমস্ত শ্রমিকরা তাদের মানে কি বলবো, কাজটা সহজে বা কাজটা করার জন্য যে জোর পাওয়ার জন্য যে আওয়াজগুলো করে, সেরকম ভাবেই এই বালকের দলরাও কি করছে না, সেই মানে বেশ ভারী কাঠের গুঁড়িটাকে সহজভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য তারা এই ধরনের শব্দ ব্যবহার করছে। তো কি হচ্ছে ফলস্বরূপ, না এক পাক ঘুরতে না ঘুরতেই মাখনের সমস্ত সম্মান, গাম্ভীর্য, ঐশ্বর্য, তার সমস্ত আত্ম অভিমান ভূমিষ্যাৎ হয়ে যাচ্ছে, মানে সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যাচ্ছে। তো খেলার আরম্ভেই এরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব ব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়ে পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল, তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহ অভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটা শতক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। যখন মাখনলাল পড়ে গেল কাঠের গুঁড়ি থেকে, এবং তার ফলস্বরূপ কি হলো না, মাখনলাল কি করলো না, ফটিকের ওপর অন্ধভাবে, অর্থাৎ কোনো দিকে না বিচার করে, কোনো দিক না দেখে, মানে মাখন
ফটিকের ওপরে আক্রমণ করতে শুরু করলো, তাকে আঁচড়ে কামড়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। খেলা ভেঙে গেল এবং কি হলো না, ফটিক একটা কাশ, কাশ হচ্ছে যেটা বিশেষ করে শরৎকালে দেখতে পাওয়া যায়, সেই কাশের মানে কাশের একটা দণ্ড উৎপাটন করে মানে তুলে একটা অর্ধনিমগ্ন মানে অর্ধেক জলে ডোবা একটা নৌকার গলুইয়ের ওপর, গলুই বলতে বোঝাচ্ছে যে নৌকার মধ্যে যেটা দেখবে একটা মানে কি বলবো, একটা বসার জায়গা থাকে, তো সেরকম একটা জায়গায় গিয়ে বসছে এবং কি বলছে না, সেখানে গিয়ে ওই কাশের উৎপাটন করেছিল একটা কাশটা সেটাকে চিবাতে লাগছে সেখান থেকে রস নেওয়ার জন্য। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোতা, কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাঘা বাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়তে লাগিল। যাই হোক, ফটিক এখানে খুবই একটা ছোট ছেলে, বাচ্চা ছেলে, এবং ছোট ছেলে হওয়ার কারণেই হয়তো তার মাথায় এরকম একটা খেলার উদয় ঘটেছিল, এবং সে ছোট বলেই হয়তো সে জানতো না যে একটা পাক ঘোরাতে গেলেই হয়তো সেই কাঠের ওপর বসে থাকা তার ভাই হয়তো উল্টে পড়বে। যাই হোক, তো এবং ছোট থাকার কারণেই কি হচ্ছে, বাঘা বাগদি তাকে সহজেই তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে আড়কোলা করে মানে কোনো রকম চ্যাংদোলা করে তুলে বাড়ি নিয়ে যেতে সমর্থ হচ্ছে, এবং ফটিক নিষ্ফল চেষ্টা করছে, মানে চেষ্টা করছে তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, না যাওয়ার জন্য, কিন্তু তার সেই কাঁচা হাতে সমর্থ হয়নি সেখান থেকে নিজেকে ছাড়াতে। যাই হোক, তাকে এইভাবে আড়কোলা করে বাঘাবাগদি বাড়ি নিয়ে যাচ্ছে। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। যে ফের মিথ্যা কথা বলছিস? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করতে মাখন আপনার পূর্ব নালিশে সমর্থন করিয়া বলিল, হ্যাঁ, মেরেছে। আপনার পূর্ব নালিশ মানে? সে বাড়ি গিয়ে যে কমপ্লেন করেছে, নালিশ করেছে যে আমাকে দাদা মেরেছে, তা এখানে বলছে আপনার পূর্ব নালিশ, অর্থাৎ পূর্বে যে নালিশটা করেছে সেটাকে সমর্থন করার জন্য সে আবার বলছে যে হ্যাঁ, মেরেছে। তো কি? তখন আর ফটিকের সহ্য হইল না, দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষায় দিয়ে কহিল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে ২-৩টা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। চপেটাঘাত মানে চর মারা, এবং ফটিক কি করলো? মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করে, গড় করিয়া মানে কি, শুয়ে, সশরীরে শুয়ে তার পায়ে মাথা স্পর্শ করিয়া প্রণাম করা, তো গড় করিয়া প্রণাম। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মায়ের 2 সন্তান হইয়াছে, তাহার অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বর বাবু ভগিনীকে দেখিতে আসিয়াছেন। অর্থাৎ সেই ব্যক্তির নাম আমরা পাচ্ছি, সেই ব্যক্তির নাম হচ্ছে বিশ্বম্বর বাবু, এবং সম্পর্কে আগেই বললাম, সম্পর্কে তিনি হচ্ছেন ফটিকের মামা, তার মায়ের দাদা, যিনি নাকি বহুকাল পূর্বেই পশ্চিমে গমন করেছেন, এবং ফটিক এবং মাখনের জন্মাবার পরে তার মামা তার ভগিনীকে দেখতে ফটিকদের গ্রামে এসে উপস্থিত হয়েছেন। তো কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে
বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। তার সম্মত হওয়ার তো বিষয় কারণ আমরা জানতে পারছি। যাই হোক, ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতা যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়ে দেয়, কি মাথায় ফাটায় কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদ্যাগ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। যতই হোক, কথায় আছে যে কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়। পুত্র যদি মাকে খারাপ কথা বলে, একটা অন্যরকম ব্যবহার করে, যদি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় যদি তার পায়ে হোঁচট লেগে যায়, তাহলেও তার মায়ের প্রশ্ন এসে যায় যে কিরে, তোর লাগেনি তো? মানে বলা হয় কি যে মা এখানেও কি হচ্ছে না, মানে যখন দেখছে যে ফটিক মানে তাকে ছেড়ে মামার কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তখন তার মায়ের মনে হচ্ছে একটু হলেও যে কি ব্যাপার, ফটিকের আমাকে ছেড়ে যাওয়ার জন্য এতটাই তার ইচ্ছা। তো ফটিক বলছে, কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পুত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। মানে ফটিক যখন মামার বাড়ি চলে যাচ্ছে, কলকাতা চলে যাচ্ছে, তখন কি করছে না, তার সমস্ত খেলার যে সামগ্রী, তার যে ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত কি করছে, মাখনকে পুত্র পুত্রাদিক্রমে, অর্থাৎ তার পুত্র এবং তার পুত্র এগুলোকে ব্যবহার করুক, এই বলে সে সমস্ত কিছু তাকে দিচ্ছে এবং মামার সঙ্গে সানন্দে কলকাতা যাওয়ার জন্য সে প্রস্তুত হচ্ছে। তো কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন, তাহা বলিতে পারি না। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশীতি পাড়া গিয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে। যাই হোক, এখানে বলা হচ্ছে কিনা, এমনিতেই বলছে অলরেডি বিশ্বম্ভরবাবুর 3 সন্তান, 3টি ছেলে লইয়া তিনি নিজের কোন রকম কলকাতার বুকে সংসার চালাচ্ছেন। তো এই বিষয়টা বিশ্বম্ভরবাবুর কাছে মানে খুব একটা চিন্তার বিষয় না হলেও তার স্ত্রীর কাছে বিষয়টা বেশ চিন্তার হচ্ছে, যে একই আমরা 3জন 4জন মানে 5জন নিয়ে সংসার চালাচ্ছি কোনো রকম কলকাতার বুকে, এত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এত কিছুর মধ্যে, তার মধ্যে আবার একটা 13 বছরের পাড়া গায়ের অশীতি ছেলে, পাড়া গায়ের একটা ছেলে যে হট করে আমাদের মধ্যে উঠে এসছে, যেটা বিশ্বম্ভরবাবুর স্ত্রীর কাছে খুব একটা গ্রহণযোগ্য হয়, অর্থাৎ ফটিকের মামি সেটাকে খুব সহজভাবে গ্রহণ করতে পারেনি। তাই তার বক্তব্য, যদি এসব বিষয়ে বিশ্বম্ভরবাবুর একটু কাণ্ডজ্ঞান থাকে, তাহলে হয়তো তিনি ফটিককে তার সঙ্গে কলকাতায় নিয়ে আসতেন না। তো বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই, শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তাহার সুখসঙ্গ বিশেষ প্রার্থনীয় নহে। তাহার মুখে আদো আদো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, কথা মাত্রই প্রগল্ভতা মানে হচ্ছে যে বাচালতা বা নির্লজ্জতা। তো বলছে কি না, তার মুখে যে আদো আদো কথাও সেটা ন্যাকামি বলে মনে হচ্ছে, আবার পাকা কথাও জ্যাঠামি বলে মনে হচ্ছে।
এবং মনে হচ্ছে তার কথা মাত্রই যেন একটা নির্লজ্জতা, একটা বাচালতা। এটা কার কাছে ধরা পড়ছে? তার মামির কাছে। হঠাৎ কাপড়ে চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধারূপে জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব ও যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। যাই হোক, তো বলছে সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সেটি খাপ খাইতেছে না, এজন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণই প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। প্রভুহীন পথের কুকুর শব্দটার প্রয়োগ হয়তো, যাই হোক, কবি বুঝেছেন, কিন্তু মানে প্রভুহীন পথের কুকুর যেমন কি হয় না, তার কোনো নির্দিষ্ট প্রভু থাকে না এবং সে কোনো নির্দিষ্ট বাড়িতে খাবার পায় না, সে কারোর কাছে আশ্রয় পায় না, সে পথে পথে ঘোরায়, কোনো রকম খাবার পেলে সে খাবার খায়, কারোর কাছেই সে যেন গ্রহণযোগ্য থাকে না। সেরকমভাবেই নাকি বলছে ফটিকের অবস্থাটাও তার মামার বাড়ি অর্থাৎ কলকাতায় গিয়ে উপস্থিত হয়েছে। সে যেন একটা প্রভুহীন কুকুরের মতোই যেন সম্মান পেতে শুরু করেছে। সে যেন কারোর কাছে কোনো ভালোবাসা, সে যেন কারোর কাছে কোনো সম্মান, কোনো কিছুই পাচ্ছিল না। সে চাইছিল একটু কিঞ্চিত ভালোবাসা, সে চাইছিল একটু আদর। কারণ যাই হোক, এই বয়সে মাকে ছেড়ে এসছে, তো কিছু ভালোবাসা আশা করেছিল, কিন্তু কোনো রকম ভালোবাসাই সে পাচ্ছিল না। উল্টে কথায় কথায় তাকে বকুনি খেতে হচ্ছিল। তার অল্প কিছু কথায় তাকে বলা হচ্ছিল, তুই বেশি পেকে গেছিস, তোর জ্যাঠামি ভাব। তার বাচালতার কথা যেন প্রতিফলিত হচ্ছিল। তো তাকে ভালোবাসা তো দূরের কথা, তাকে যেন সর্বক্ষণ এড়িয়ে রাখা হচ্ছিল, তাকে যেন একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের কাছে বালকের পক্ষে নরক। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্বল জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। মানে এই বয়সে নারী জাতি, এই সময় মায়ের ভালোবাসা একটা ছেলের কাছে কতটা কাম্য থাকে, তো সেই জিনিসটা সে পাচ্ছে না, এবং সেটা যেন মনে হয় একটা দুর্লভ জিনিস, সেটা যেন পাওয়া যায় না, সে যেন সেটা পেতে পারে না, সেটা যেন পাওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়। এবং কি হচ্ছে না, তাহার নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে। দুর্গ্রহের মানে হচ্ছে কি, যে উৎকট ঝামেলা। মানে ফটিকের উপস্থিতি যেন একটা তার মামির কাছে একটা ঝামেলা রূপে উপস্থিত হচ্ছে। এবং এইটা ফটিকের সবচেয়ে বাজিত, মানে সব থেকে তার খারাপ লাগতো, যে তাকে দেখে তার মামি সবসময় যেন একটা চটে যেত, সবসময় যেন তার প্রতি একটা অন্যরকম কথা বলতো, সবসময় যেন তাকে বিরক্ত বোধ করতো। এবং মামির চোখে যেন ফটিক ছিল একটা লজ্জার, একটা লাঞ্ছনার, একটা নির্লজ্জতা, একটা প্রতারণার একটা অন্যরকম পাত্র, যাকে নাকি ভালোবাসা যায় না, তাকে সবসময় তাচ্ছিল্যের সুরে দূরে ঠেলে দেওয়া হয়। মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাওগে, একটু পরগে যাও,
তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বৌ বৌ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীতীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দল বল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। বলছে যে আমরা জানি যে মা আর যাই হোক অন্য কোনো নারী এক হতে পারে না। আর যতই মায়ের ওপর রাগ করে বা মায়ের ওপর ভুল বুঝে অন্য কোনো মাতৃস্বরূপা অন্য কোনো সম্পর্কে মায়ের মতো করে তাকে যে পাবো, সে যে ভালোবাসবে, সেটা হয় না। তো যখন এখানে কলকাতায় উপস্থিত হয়ে ফটিক যখন তার বারবার করে সে সমস্ত গ্রামে ছুটে বেড়ানোর কথা মনে পড়ছে, তো সব থেকে বেশি তার মনটাকে দিন রাত কাঁদাচ্ছে তার সেই বিচার বুদ্ধিহীন নাকি সেই মায়ের কথা, যেই মা একটা সময় তাকে নাকি জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গতিলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত, তখন তার চিত্ত অধীর হইয়া উঠিত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলে ছুটি হোক, কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশায় ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে যে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে ফটিক এমন বারবার প্রতারিত হয়েছে, সে বই হারিয়ে ফেলেছে, সেই বই হারানোর কথাটাও সে মামিকে বলতে পারছে না, কারণ প্রথম থেকেই মামির কাছে এমন কিছু কথা শুনেছে
তার এই বই হারিয়ে ফেলার কথাটা বলতে বারবার বেঁধেছে। কিন্তু যখন দেখছে না মাস্টার মশাইয়ের কাছে এত মার খাচ্ছি, মামিকে গিয়ে বলি, তো মামিকে বলছে। কিন্তু বলার পরেও মামি তাকে বই তো কিনে দিচ্ছেন না। উল্টে কিছু কথা বলছেন যেটাই ফটিক আশা করেছিল। পরবর্তীকালে তার শরীর খারাপ হচ্ছে, হঠাৎ তার মাথায় যন্ত্রণা, একটা ভয়ংকর শারীরিক যন্ত্রণার সৃষ্টি হচ্ছে। এবং সে মতো অবস্থায় তার মায়ের উপর রাগ হচ্ছে যে একেই তো আমি খাবার-দাবার গ্রহণ করে মামির কাছে উপদ্রবের সৃষ্টি হয়েছি। তারপর আবার এই শরীর খারাপের ওষুধ যদি বলি, তাহলে মামি আরো কত রেগে যাবে। তো এই মতো অবস্থায় তার মায়ের উপর রাগ হচ্ছে, এটা ভেবেছে মা কি আমাকে পারত না তার কাছে রাখতে? আর সত্যি কথা বলতে শরীর খারাপ যদি হয়, তখন মাই থাকে যে নিজের প্রয়োজনীয় কাজগুলো ত্যাগ করেও অসুস্থ ছেলেটার পাশে বসে থাকতে। তো এখানে ফটিকের লজ্জা হতে লাগলো যে পৃথিবীতে তার মা ছাড়া এমন কেউ তাকে সেবা করতে পারে। এটা বোধ করতেই তার লজ্জা হইল। পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া পিসমরবাবু পুলিশের খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে, রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। দুজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিতবর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্বরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন, কেন বাবু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই, এবং নিজের ছেলেদের সহিত নাহক অনেক খিটখিট করিয়াছেন। অর্থাৎ বাস্তবিক মানে বাস্তবে হয়তো কি না, সমস্ত দিন ফটিককে খোঁজা খোঁজা করে তাদের সারাদিন ঠিকঠাক করে খাওয়াই হয়নি, এবং নিজের ছেলেদেরকেও কি করেছেন, তিনি খিটখিট করেছেন, অর্থাৎ তাদের সঙ্গেও কথা বলতে গিয়ে বারবার তাদের বকাঝকা করেছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মায়ের কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। প্রলাপ মানে কি? মানে জ্বরের ঘোরে বা শরীর খারাপের ঘোরে ভুল বকা, যেটা পূর্বে শুনেছিলাম কোনো একটা সময়, সেটা শরীর খারাপের সময় ভুল বকা। যেমন করে কি হয়, দেখবেন যখন কোনো সার্জারি হয়, কোনো অপারেশন হয়, তারপরে যখন পেশেন্টকে বেডে দেওয়া হয়, তখন সেই প্রচন্ড যন্ত্রণায়, প্রচন্ড কষ্টে সে প্রলাপ বকতে থাকে, ভুলভাল বকতে থাকে। যেখানে তার যন্ত্রণাটা এতটাই তীব্র, সে যেন একটা পুরনো কথা মনে এসে সেই যন্ত্রণাটাকে ভুলতে, বা সেই সময় পরিস্থিতিটাকে ভুলতে, বা মনটাকে না সামলাতে পেরে এমন কিছু প্রলাপ বকতে থাকে। তো এখানেও ফটিকও কি করছে, সেই শরীর খারাপে প্রলাপ বকতে থাকছে আর কি। তো বলছে কিনা, বিশ্বম্বাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মীলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্বরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি।
পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক তাহার প্রত্যাশা ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরাইল, শুইল। বিশ্বম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্বরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দো বাও মেলে না। অর্থাৎ ফটিক যখন এসেছিল কলকাতায়, তখন ওই খালাসিরা কি করছিল না, দড়ি দিয়ে জল মাপার জন্য যে দড়ি ফেলা হচ্ছিল, সে জলের তলদেশে মাপ নির্ণয় করার জন্য, সেটা সে শুনেছিল। এবং এই প্রলাপের সুরে সে বকতে থাকছে কি না, সেই খালাসিদের মতোই গলা করে সে বলছে যেন স্থল পাওয়া যাচ্ছে না, তো এক বাও মেলে না, দো মাও মেলে না। কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিদের কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক, সোনা ফটিক, সোনা মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, হ্যাঁ। মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিলেন, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।